ডিসগাস্টিং ফোন ওয়ান না মানে নাথিং ফোন ওয়ান। আজকে নাথিং ফোন ওয়ানের ব্যাপারে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করব। না শুধুমাত্র স্পেসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব না, সকলেই তো ফোনটা সম্পর্কে এত ভালো ভালো কথা বলছেন ফোনটা নাকি একদম রেভলিউশন ঘটিয়ে দেবে, মানে একদম বিপ্লব ঘটিয়ে দেবে আর কি। না, এই ধরনের কিচ্ছু নাথিং ফোন ওয়ান ঘটাবে না, তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আর নাথিং স্মার্টফোন ওয়ান আপনার কেনা একেবারেই যুক্তিসম্মত হবে না, সমস্ত কারণ বলবো। কোথাও গিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার মনের কোনায় একটুও জায়গা করে নিতে পারে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে রাখবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। নাথিং ইজ দ্য নিউ OnePlus। কেন এই কথা বলছি? তাহলে টাইম ট্রাভেলে চলে না আমাদের একটু পেছনে যেতে হবে। হঠাৎ করে ওপোর সাথে ঝামেলা করে OnePlus নামে একটা নতুন কোম্পানি তৈরি করে বসলেন কালপেই। এই ঘটনা আপনারা সকলেই জানেন। ঠিক এক বছর আগে সেই কালপেই OnePlus-এর সাথে ঝামেলা করে নতুন একটা কোম্পানি তৈরির কথা ভাবলেন। সেই কোম্পানিটার নাম হচ্ছে নাথিং। দেখুন, দুটো ঘটনা কিন্তু প্রায় মিলে যাচ্ছে। এবার সব থেকে ইন্টারেস্টিং ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। নাথিং স্মার্টফোন ওয়ানের কনসেপ্টটা কিন্তু আজকের নয়, এটা মোটামুটি 2 বছর আগেকার পুরনো। 2 বছর আগেকার একটা ফোনের পেটেন্ট খুঁজে পাওয়া গেছে, যে ফোনের পেটেন্টটা নাথিং স্মার্টফোন ওয়ান যেটা 2022 সালে লঞ্চ করছে সেই পেটেন্টের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তবে সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার কি জানেন? এই যে 2020 সালের পেটেন্টটা, এটা কিন্তু ওপোর একটা স্মার্টফোনের পেটেন্ট ছিল। ওপোর সেই পেটেন্ট দিয়েই কিন্তু নাথিং স্মার্টফোন ওয়ান লঞ্চ করতে চলেছে। এতক্ষণে আপনারা মোটামুটি শিওর হয়ে গেছেন ওপোর সঙ্গে নাথিং স্মার্টফোনের কোথাও একটা মিল রয়েছে। তবে হ্যাঁ, সমালোচনার জায়গা শুধুমাত্র এটাই নয়, আরও আছে। OnePlus-এর সব থেকে যেটা হাইলাইটিং পয়েন্ট ছিল সেটা হচ্ছে অক্সিজেন ওএস। হঠাৎ করে ওপো OnePlus-এর অক্সিজেন ওএসকে ধ্বংস করে দিল। কেন ধ্বংস করলো? OnePlus-কে নিজের ইচ্ছায় নিজের মার্কেটটাকে ধ্বংস করলো এমনটা নয়, নাথিংকে কোথাও গিয়ে এগিয়ে দেওয়ার জন্য হয়তো OnePlus বেশ কিছুদিন আগে থেকেই তাদের এই স্টেপটা নিয়েছিল। আরও সমালোচনা আছে। তার আগে নাথিং স্মার্টফোন ওয়ানের স্পেসিফিকেশনটা একটু বলে দিই। এখনো পর্যন্ত যেটুকু লিক এসছে, প্রথমেই বলি 6.55 ইঞ্চির একটা ওয়েলেড ডিসপ্লে রয়েছে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। মোটামুটি এখন এটা কনফার্ম। এর সঙ্গে এর ডিসপ্লে চিন এবং বেজেল কিন্তু একেবারেই পাতলা থাকবে, কোনো রকম কার্ভ ডিসপ্লে থাকবে না, একদম ফ্ল্যাট এজ থাকবে এবং স্কোয়ার ডিজাইনে ফোনটা কিন্তু লঞ্চ করবে। ব্যাক প্যানেলে কিন্তু কোনো রকম গ্লাস বডি ডিজাইন থাকছে না, একটা পেপার কাট ডিজাইন এখানে ইউজ করা হচ্ছে। আজকে সকালের দিকে বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও ভাইরাল হয়েছে। ব্যাক প্যানেলে বিভিন্ন ধরনের RGB লাইট সেখানে দেওয়া হয়েছে। এমনকি বেশ কিছুদিন আগে ওপো F21 Pro ফোনটার কথা মনে আছে, যেখানে RGB কালার লাইট ছিল ওই ক্যামেরা সার্কেল হাউসের পাশে? ঠিক সেই ধরনের ক্যামেরা হাউসিংয়ের পাশেই কিন্তু একটা RGB স্ট্র্যাপ লাইট ইউজ করছে নাথিং ফোন ওয়ান। হ্যাঁ, এখানেই কোথাও গিয়ে আমাদের মনে হয় ওপো আর নাথিং এর মধ্যে একটা হলেও যোগসূত্র কাজ করছে। যাই হোক, প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর থাকছে। এর সঙ্গে এখানে DDR4X র্যাম থাকছে, UFS 3.1 স্টোরেজ টাইপ থাকছে। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে, ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে, তবে সেটা 64 হতে পারে অথবা 48 হতে পারে। তবে ক্যামেরাতে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকবে। এছাড়াও সেকেন্ডারি যে ক্যামেরাটা হবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। কোনো রকম ফালতু সেন্সার এখানে দেওয়া হচ্ছে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। এটাও কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছিল, তার থেকে আমরা একদম কনফার্ম হয়ে গেছি 45 ওয়াট না, 67 ওয়াট অনেকটা বেশি হয়ে যাচ্ছে। 45 ওয়াট আমার হিসেবে বেশ কিছুটা ঠিকঠাক। কোনো রকম 3.5 হেডফোন জ্যাক থাকছে না। এছাড়াও স্পেশাল ফিচার্স বলতে এখানে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া হচ্ছে 10 ওয়াটের, আপ টু 10 ওয়াট। এছাড়াও রিভার্স ওয়্যারলেস চার্জিং থাকবে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। দেখা যাক IP67 বা 68 রেটিং থাকে কিনা, এখনো পর্যন্ত সে বিষয়ে কিন্তু কোনো রকম খবর নেই। মোটামুটি এই ওভারঅল স্পেসিফিকেশন এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে, ইন্ডিয়ান মার্কেটে 35,000 রুপির নিচে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ করবে, 30,000 রুপির উপরে, এবং বাংলাদেশে মোটামুটি 43 থেকে 44,000 টাকা। মোটামুটি যদি আমরা ওভারঅল স্পেসিফিকেশন দিয়ে বিচার করি, তাহলে অবশ্যই এই ফোনটা গ্রহণযোগ্যতা পায়। এছাড়াও এই ফোনটার আরও একটা স্পেশাল ফিচার্স হচ্ছে, এখানে নাথিংয়ের নিজস্ব OS ইউজ করা হবে এবং 4 বছর পর্যন্ত আপনাকে আপডেট দেওয়া হবে, যেটাও একটা বড় কথা হয়ে দাঁড়ায়। কিন্তু এর পেছনে বেশ কিছু কাটা রয়েছে। নাথিং সম্পূর্ণ একটা নতুন স্মার্টফোন। নাথিং স্মার্টফোন কোম্পানি কোন সার্ভিস সেন্টার থেকে সার্ভিস দেবে এখনও আমরা জানি না। ধরুন আপনি ফোনটা কিনে নিয়ে এলেন, 10 থেকে 15 দিন পরে আপনার ফোনের হয়তো ডিসপ্লেটা ফেটে যেতে পারে, বা আপনার ফোনে কোনো রকম অটোমেটিক্যালি প্রবলেম আসতে পারে। সেই প্রবলেমগুলো ফিক্স করার জন্য আপনি কোন সার্ভিস সেন্টারে যাবেন সেটা এখনও পর্যন্ত আমরা জানি না। যখন আমরা 40,000 টাকা খরচ করছি একটা ফোন থেকে, মিনিমাম সার্ভিস যদি আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই বিপদে পড়ে যাবেন আপনি। এমনকি নাথিং স্মার্টফোন ওয়ানের স্পার্টস কোথায় অ্যাভেলেবেল সেটাও আপনি জানেন না। সুতরাং আপনি লোকাল ভ্যান্ডারের কাছে গিয়ে যে ফোনটা সারিয়ে নিতে পারবেন
পারবেন এমন কোনো নিশ্চয়তা কিন্তু থাকছে না। আমার মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু খুবই রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে। পরে যদি নাথিং কোনো স্মার্টফোনের সঙ্গে একটা কোল্যাব করে বলে না আমরা ওপো বা ভিভোর সার্ভিস সেন্টার থেকে সার্ভিস দেবো, তাহলে তো একদম ক্লিয়ার হয়ে গেলেন যে এখানে কোনো ঘাপলা আছে, ওপোর ছোট ভাই হিসেবেই এখন নাথিং কাজ করবে। কিন্তু এছাড়াও আরও বেশ কিছু বিপদ আছে। নাথিং যেহেতু একদম নতুন একটা স্মার্টফোন কোম্পানি, আর এখনকার দিনের হ্যাকাররা না একদম বসে আছে এই স্মার্টফোন কোম্পানির কোনো সিকিউরিটি ফ্লো থাকবে কিনা, এর প্রসেসরে কোনো রকম সিকিউরিটি ইস্যু থাকবে কিনা সেটা আমরা এখনো জানি না। হয়তো আমাদের ফোনটাই নিরাপদ রইল না, তখন আপনি কি করবেন? এই যে ইউনিসকের মতো একটা প্রসেসর কোম্পানি, সেখানেও সিকিউরিটি ফ্লো দেখা গেল, এমনকি ইউনিসকের অফিসিয়ালভাবে কিন্তু এটা মেনেও নেওয়া হলো। কিন্তু নাথিংয়ের ক্ষেত্রে এই ধরনের সিকিউরিটি ফ্লো এলে নাথিংয়ের ডেভেলপাররা এটা সামলাতে পারবেন তো? কারণ নাথিংয়ের ডেভেলপার কিন্তু যে টিমটা সেটা একেতেই ছোট, কতজন টিম সেখানে কাজ করছে, কতজন মেম্বার রয়েছে, তাদের লোকবল কত, সেটাও কিন্তু আমরা জানি না। সুতরাং কোথাও গিয়ে যেন আমাদের একটু ভয়ই লাগছে নাথিং স্মার্টফোন 1-এর ব্যাপারে। কিন্তু হ্যাঁ, এটাও স্বীকার করতে হয় 2022 সালে কিভাবে একটা স্মার্টফোন দিয়ে গিমিক তৈরি করতে হয়, একটা স্মার্টফোন নিয়ে আলোচনা করাতে হয়, সেটা কিন্তু কালপেই জানেন। এটার জন্য কালপেইকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয়। কারণ 2022 সালে স্মার্টফোনের ওই ক্রেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটা 2020 সালে ছিল, 2021 সালের মিড উইক পর্যন্ত ছিল। কিন্তু 2022 সালে স্মার্টফোনের ক্রেজটা আস্তে আস্তে কমছে। এই যে ঝিমতি একটা স্মার্টফোনের বাজার, সেটাকে আবার চাঙ্গা করার জন্য নাথিং স্মার্টফোন 1-এর এই হাইপটা কিন্তু আমার দরকার ছিল বলেই মনে হয়। এ ব্যাপারে আপনার মত কি? আর নাথিং স্মার্টফোন 1 এলে আপনারা কিনতে পছন্দ করবেন নাকি কিছুদিন ওয়েট করে যাবেন? এ ব্যাপারে আপনাদের ফিডব্যাক কিন্তু আমি জানতে চাই। আপনাদের ফিডব্যাকগুলো অবশ্যই একদম পয়েন্ট করে করে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকে আর বেশি কথা বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।